বিকেলের সূর্য যখন হেলে পড়ে তখন কক্সবাজারের সমুদ্র যেন সোনালি আলোয় ঝলমল করতে থাকে। ঢেউয়ের লুকোচুরি খেলা, মৃদু বাতাসের স্নিগ্ধ ছোঁয়া আর আকাশজুড়ে ছড়িয়ে পড়া কমলা গোলাপি আভা এক অন্যরকম মোহ তৈরি করে। সমুদ্রের ধারে বালুর ওপর ছড়িয়ে থাকা পায়ের চিহ্ন, নরম বাতাসের স্পর্শ আর দূর থেকে ভেসে আসা ঝিনুকের খসখসে শব্দ, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়। একপাশে নারিকেল গাছের সারি, আরেক পাশে রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলা পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস, সব মিলিয়ে বিকেলটা এক অন্যরকম প্রশান্তির। প্রায় ৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে তারা অবশেষে রিসোর্টে পৌঁছায়। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে সুবিশাল এক প্রবেশদ্বার, যেখানে বড় বড় গাছপালা ছায়া দিয়ে রেখেছে পুরো চত্বর। রিসোর্টের চারপাশে ঘেরা সবুজ বনানী, সামনে এক প্রশস্ত লন, আর একটু দূরে গেলেই সমুদ্রের গর্জন শোনা যায়। বাতাসে হালকা লবণের গন্ধ মিশে আছে, যা জানান দেয় সৈকত বেশি দূরে নয়। ধূসর গাড়ি থেকে নেমেই রিসোর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে সে বেশ পরিচিত, কারণ রিসোর্টের মালিক তার পরিচিত কেউ। এটাই মূল কারণ কেন তারা এই জায়গায় উঠছে। ম্যানেজার অত্যন্ত আন্তরিকভাবে তাদের স্বাগত জানায়, দ্রুত সবাইকে রুমের চাবি বুঝিয়ে দেয়। ঈশিতা আর অনু আগেই রিসোর্টের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে দেখতে ব্যস্ত। অন্যদিকে ইচ্ছে গাড়ি থেকে নেমে চারপাশটা একবার দেখে নেয়। সমুদ্রের হালকা গর্জন তার কানে আসছে, আর চোখের সামনে লতাগুল্মে ঢাকা ছিমছাম পরিবেশ যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। তবে ধূসরকে দেখে সে কিছুটা অস্বস্তি অনুভব করে, কারণ প্লেনে তার কাঁধে মাথা রাখার ঘটনাটা এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অর্ণব মাঝে মাঝে চোরাগপ্তা দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করছে তাহসিন এখন কেমন অনুভব করছে। অন্যদিকে মীরা ধূসরের কাছাকাছি থাকার চেষ্টা করছে, কিন্তু ধূসর একদম নির্লিপ্তভাবে রিসোর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলে যাচ্ছে। রিসোর্টের রিসেপশনে চাবি বুঝে নিয়ে সবাই একে একে নিজেদের ঘরের দিকে রওনা দেয়। দীর্ঘ যাত্রার ক্লান্তি সবার চোখে মুখে স্পষ্ট, তবে মনটা খুশিতেই আছে, বিশেষ করে ঈশিতা আর অনু তো রীতিমতো উচ্ছ্বাসে ভাসছে। যাক, অবশেষে একটা সুন্দর জায়গায় এলাম। এত সুন্দর রিসোর্ট, একদম গল্পের মতো, অনু চারপাশ দেখে মুগ্ধ হয়ে বলে। তাহসিন হাসে, কিন্তু তার চোখে এক অজানা ভাবনার ছায়া। ঈশিতা আর ইচ্ছে তাদের নির্ধারিত ঘরে প্রবেশ করে। রুমটা বেশ বর্ষর, জানালার পাশেই একটা ছোট ব্যালকনি, যেখান থেকে সমুদ্র দেখা যায়। ইচ্ছে ব্যাগ নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, নীল আকাশ আর ঢেউয়ের গর্জন তার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ঈশিতা একপাশে বসে বলল, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ভাবতেই পারছি না যে আমরা এখানে। ইচ্ছে হেসে বলে, স্বপ্ন হলেও বেশ ভালো লাগছে, তাই না? অন্যদিকে ধূসর একাই নিজের ঘরে ঢুকে ব্যাগটা রেখে জানালার পর্দা সরিয়ে সমুদ্রের দিকে তাকায়। এখানকার পরিবেশ তার খুব চেনা, এই রিসোর্টের মালিকের সঙ্গে তার পূর্ব পরিচয় থাকায় এখানে আসতে কোনো সমস্যাই হয়নি। কিন্তু আজ কেন যেন সে অন্য রকম অনুভব করছে, যেন এই ট্রিপে কিছু বিশেষ অপেক্ষা করছে তার জন্য। অর্ণব, তূর্ণ আর তৃণ তাদের ঘরে ঢুকেই নিজেদের মতো হাসাহাসিতে মেতে ওঠে। তূর্ণ বিছানায় শুয়ে বলল, ভাই, এই ট্রিপটা জমে যাবে, বুঝলি? অর্ণব শুধু হাসে, দেখা যাক। তবে তার মন পুরোপুরি অন্যদিকে, তাহসিনের দিকে। সে কি আদৌ স্বাভাবিক আছে? এই বিয়েটা কি সত্যি হতে যাচ্ছে? এসব ভাবতে ভাবতে সে একরকম আনমনা হয়ে পড়ে। অন্যদিকে মীরা একটু রাগী চেহারায় নিজের ঘরে প্রবেশ করে। সে একাই এক ঘরে থাকতে চেয়েছে, কারণ তার মন ভালো নেই। ধূসরের কাছাকাছি থাকতে এত কষ্ট করতে হচ্ছে, অথচ ধূসর যেন কিছুই টের পাচ্ছে না। সবাই নিজেদের মতো করে ব্যস্ত, কিন্তু অজান্তেই এক অদৃশ্য টান তাদের একে অপরের দিকে নিয়ে যাচ্ছে। এই সমুদ্রতীরের রিসোর্ট শুধু একটি ট্রিপের সাক্ষী। ঈশিতা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। ভেজা চুলের ডগা থেকে পানি টিপটিপ করে মেঝেতে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে মৃদু হাসে, সমুদ্রের বাতাস যেন তার মুডটাই ফ্রেশ করে দিয়েছে। অন্যদিকে ইচ্ছে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে পড়ে। কোল্ড শাওয়ার ছেড়ে এক মুহূর্ত চোখ বন্ধ করতেই সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়। ঠান্ডা পানির ধারা গা বেয়ে নামতে থাকে, যেন সমস্ত অবসাদ ধুয়ে নিয়ে যাচ্ছে। বাইরে ঈশিতা ইচ্ছেকে তাড়া দিতে দিতে বলে, কিরে, এত সময় লাগছে কেন? ভিতর থেকে ইচ্ছে বলল, আসছি, একটু অপেক্ষা কর। ঈশিতা আয়নার সামনে চুল আছড়ে নিচ্ছিল, তখনই বাইরে থেকে তাহসিনের কণ্ঠ শোনা গেল। ইচ্ছে,
তাড়াতাড়ি বের হো, খিদে লেগেছে, খেতে যেতে হবে। ইচ্ছে ভেতর থেকে বলে উঠল, 2 মিনিট দাও, একদম রেডি হচ্ছি। তাহসিন হালকা বিরক্ত হয়ে দরজার পাশে এসে, 2 মিনিট মানে তোর ক্ষেত্রে 10 মিনিট। চল, দেরি হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে। ঈশিতা হেসে বলল, আহারে, ভাবি ভাবি বলে ডাকতে পারলে না, আর এখন সোনা ডাকছ? তাহসিন হেসে বলল, এইসব বন্ধ রাখো, আগে ইচ্ছেকে বের হতে বল। ইচ্ছে তাড়াহুড়ো করে ওয়েট টাওয়েল দিয়ে মুখ মুছে নিল, চুল ঠিকঠাক করে দরজা খুলে বেরিয়ে এল। তাহসিন সঙ্গে সঙ্গে ওর হাত ধরে টেনে নিয়ে বলল, চলো সোনা, না হলে খেতে দেরি হয়ে যাবে। ঈশিতা মুচকি হেসে বলল, বাহ, এতদিন পরে বুঝলাম ইচ্ছে আসলে কত বড় সোনা। ইচ্ছে লজ্জায় চোখ নামিয়ে নিয়ে বলল, উফফো, তোমরা এত মজা করো কেন? তাহসিন আবার বলে, চল এবার, না হলে ধূসর এসে যদি তুই তোকারি শুরু করে, তাহলে আমরাও বাঁচব না। এই কথা শুনে ইচ্ছে হালকা শিউরে উঠল। ধূসর কেমন যেন, ওর সামনে সবসময় একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। ডাইনিং এরিয়ায় সবাই জমিয়ে খেতে বসেছে। খাবারের গন্ধে পুরো রিসোর্টের পরিবেশটাই যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। অর্ণব আর তাহসিন নিজেদের মধ্যে কথা বলছে, ঈশিতা আর অনু গল্পে মগ্ন, আর তূর্ণ তৃণ নিজেদের মতো খেতে ব্যস্ত। তবে ইচ্ছে একটু আনমনা হয়ে বসে আছে। ওর চোখ ধূসর আর মীরার দিকে আটকে গেছে। মীরা একদম স্পষ্টভাবে ধূসরকে চেয়ে চেয়ে দেখছে, যেন চোখ দিয়েই গিলে ফেলবে। তার নেশাতুর চোখে একটা অদ্ভুত ঝলক, ঠোঁটের কোণে হালকা হাসি। ইচ্ছে কিছুক্ষণ অবাক হয়ে ওদিকেই তাকিয়ে রইল। ধূসরকে কেউ এত খোলাখুলিভাবে দেখছে, সেটা ওর একটু অস্বস্তিকর লাগছিল। হঠাৎ ধূসর চামচ নামিয়ে সোজা ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছে ধরা পড়ে গেছে। ও এতক্ষণ হা করে তাকিয়েছিল, সেটা ধূসর বুঝে গেছে। ধূসর ওর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকল কয়েক সেকেন্ড, চোখে একটা রহস্যময়ী অভিব্যক্তি। যেন ওর চোখের ভাষা পড়তে চাইছে। ইচ্ছে দ্রুত চোখ নামিয়ে নিয়ে চুপচাপ প্লেটে খাবার তুলে, কিন্তু ও বুঝতে পারছে ধূসর এখনও ওর দিকেই তাকিয়ে আছে। ওর গাল গরম হয়ে উঠে লজ্জায়। মীরা তখনও ধূসরকেই দেখছে, কিন্তু ধূসর, ওর দৃষ্টি আটকে আছে শুধু ইচ্ছের দিকেই। খাওয়া শেষ হতেই একে একে সবাই উঠে যায়। সারাদিনের ভ্রমণে সবাই বেশ ক্লান্ত, তাই সিদ্ধান্ত হয় যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হবে, তারপর সন্ধ্যায় বের হওয়া হবে সমুদ্রের পাড়ে ঘুরতে। ঈশিতা আর ইচ্ছে নিজেদের ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়ে। ইচ্ছে বিছানায় গাইলিয়ে দিয়েই একটা বড় শ্বাস নিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে ডাইনিং টেবিলের সেই মুহূর্ত, ধূসরের চোখের দৃষ্টি, মীরার তাকানো, আর নিজের হঠাৎ ধরা পড়ে যাওয়া। আফটারনুনে এত কিছু হয়ে গেল, সন্ধ্যাটা কেমন যাবে কে জানে, মনে মনে বলে ইচ্ছে। অন্যদিকে ধূসর নিজের রুমে গিয়ে জানালার পাশের চেয়ারে বসে থাকে। বাইরে বিকেলের আলো একটু একটু করে কমছে, আকাশে লালচে আভা। ওর মাথায় ঘুরছে ইচ্ছের লজ্জায় চোখ নামিয়ে নেওয়ার দৃশ্যটা। মীরার দৃষ্টি উপেক্ষা করা ওর জন্য সহজ, কিন্তু ইচ্ছের দৃষ্টি, সেটার অন্যরকম একটা টান আছে, যা ধূসরকে ভাবাচ্ছে। আর মীরা, ও শুয়ে আছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। ধূসরের প্রতি ওর আকর্ষণ যেন আরও বেড়ে যাচ্ছে। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়। কিছুক্ষণ বিশ্রামের পর সবাই প্রস্তুতি নিতে শুরু করে সন্ধ্যার সমুদ্র ভ্রমণের জন্য। হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, কক্সবাজারের বালুকাবেলায় আরেকটি নতুন মুহূর্তের অপেক্ষা। সন্ধ্যার পর সমুদ্র যেন আরও রহস্যময়ী আর মোহনীয় হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসা ঢেউয়ের গর্জন, বাতাসের শো শো শব্দ, আর আকাশজুড়ে ঝলমলে তারা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ে চারদিকে। চাঁদের আলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে সাগরের বুকে, ঢেউগুলো একের পর এক তীরের বালুকাবেলায় আছড়ে পড়ছে, যেন কোনো অজানা ভাষায় গল্প বলছে। গাঢ় নীল জলরাশি মাঝে মাঝে সাদা ফেনায় ভরে ওঠে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। রিসোর্ট থেকে সবাই বেরিয়ে আসে সন্ধ্যার হালকা আলোয় লোকাল বাজার আর সমুদ্রের আশপাশে ঘোরার জন্য। বাতাসে লবণের গন্ধ, মানুষের কোলাহল, আর রঙিন লাইটের ঝলকানিতে পুরো এলাকা যেন অন্যরকম প্রাণ ফিরে পেয়েছে। ইচ্ছে ধীর পায়ে হাঁটছে, তার পরনে সাদা রঙের গাউন। হালকা বাতাসে গাউনের কাপড় উড়ছে, যেন আসলেই কোনো মেঘপরি নেমে এসেছে। তার মাঝারি উচ্চতা, দীর্ঘ কালো চুলের ঢেউ আর গালের ছোট্ট তিল তাকে আরও অনন্য লাগাচ্ছে। হালকা লিপস্টিক আর চোখের নিচে সামান্য কাজল, কোনো সাজি বাড়াবাড়ি নয়, তবুও সে যেন আলাদা একটা আলো ছড়িয়ে দিচ্ছে। ধূসরসহ বাকি সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়।
বিশেষ করে ধূসর, যে সাধারণত কারো সৌন্দর্যে সহজে মুগ্ধ হয় না, আজ যেন চোখ ফেরাতে পারছে না। ঈশিতা মজা করে ধূসরের কনুইতে গুঁতো দেয়, তবে সে স্রেফ একটা গভীর দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। অনু, তূর্ণ, তৃণু সবাই হাসাহাসি করলেও ইচ্ছে কিছুই টের পাচ্ছে না। সামনে এক দোকানে শঙ্খ, ঝিনুক আর হাতের বালা বিক্রি হচ্ছে। ইচ্ছে এগিয়ে যায়, একটা ছোট্ট ঝিনুকের তৈরি ব্রেসলেট হাতে নেয়। তখনই ধূসর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, সাদা রংটা তোমার জন্যই বানানো হয়েছে। ইচ্ছে চমকে উঠে, ধূসরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে মজা করল, না সত্যিই বলল। কিন্তু ধূসর নির্লিপ্ততা ভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দোকানিকে দিয়ে দেয়, তারপর ব্রেসলেটটা তুলে ইচ্ছের হাতে ধরিয়ে দেয়। তোমার হাতেই মানাবে, সংক্ষিপ্তভাবে বলেই ধূসর আবার সামনে হাঁটতে শুরু করে। ইচ্ছে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাতের ছোট্ট ঝিনুকের ব্রেসলেটের দিকে তাকিয়ে। সন্ধ্যার বাতাস যেন আরও শীতল হয়ে আসে, আর তার বুকের ভেতর কিছু একটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। ধূসর, মীরা পেছনে গিয়ে ডাকে। ধূসর ধীরে ঘুরে মীরার দিকে তাকায়, কি ব্যাপার? মীরা হাসতে হাসতে বলে, আমার জন্য মালা চয়েস করতে হবে। দোকানে নতুন মালা এসেছে। তুমি তো জানো, আমি একদম সঠিক সঙ্গী পছন্দ করতে চাই। ধূসর কিছুটা বিরক্ত হলেও, মীরার মুখের এক ধরনের খুশি হাসি দেখে বাধ্য হয়ে তার সঙ্গে চলে যায়। এই সময় বাকি সবাই বাজারে ঘোরাঘুরি করতে ব্যস্ত। তূর্ণ সকলের ছবি ও ভিডিও তুলছিল। কভার শটের জন্য তার ক্যামেরা হাতে, সবার হাসি, আনন্দ আর মজার মুহূর্তগুলো ক্যাপচার করছিল। মীরা ধূসরকে নিয়ে ছোট্ট দোকানে ঢোকে যেখানে মালার শোকেস সাজানো। দোকানিদের হাতে প্রচুর রঙিন মালা, ঝিনুকের মালা, রূপালি কাঁকড়ার মালা সাজানো ছিল। মীরা নির্দিষ্ট একটা রঙের মালা পছন্দ করে, তার চোখে যে ঝিলিক ছিল সেটা যেন স্পষ্ট হয়ে ওঠে। মীরা ধূসরকে দিকে তাকিয়ে বলে, এইটা আমার জন্য সেরা হবে। সাদা রঙের মালা, কিছুটা ক্লাসিক কিন্তু আধুনিকও। ধূসর একটু কেমন করে মীরার দিকে তাকায়, যেন সে কিছুই বলেনি। তারপর তার পকেট থেকে টাকা বের করে দোকানিদের হাতে দেয় এবং মালাটি মীরার হাতে তুলে দেয়। মীরা সেটা নিয়ে খুব সন্তুষ্টভাবে মালাটি পরখ করে দেখে হাসে। ঘোরাঘুরি শেষ করে ধূসর, ইচ্ছে, তাহসিন, অর্ণব ও বাকি সবাই রিসোর্টে ফিরে আসে। সারাদিনের আনন্দের পর সবাই খুব তাড়াতাড়ি বিশ্রাম নিতে চাইলেও, কিছু সময়ের জন্য রিসোর্টের ফাঁকা জায়গাটি এক মধুর স্থানে পরিণত হয়ে যায়। ঠিক করা হয়, পরদিন ভোরে সবাই উঠে ঘুরতে বের হবে, তাই সকলে এক জায়গায় বসে যায়। ফাঁকা জায়গায় একে একে চেয়ার পেতে সবাই বসে পড়ে। কিছু কাঠ জোগাড় করে আগুন ঝালানো হয়। আগুনের নরম আলো ও উত্তাপ সবার মধ্যে এক অদ্ভুত আন্তরিকতা সৃষ্টি করে। তাহসিন আর অর্ণব প্রথমে কিছু কথা বলছিল, আর ঈশিতা আর ইচ্ছে মিষ্টি হাসিতে ভরা গল্প করছিল। ধূসর একপাশে একাই বসেছিল, তবে মাঝে মাঝে তাকিয়েছিল সবাইয়ের দিকে। সমুদ্রের ধারে আগুনের শিখা যেন আরও উজ্জ্বল হচ্ছিল, বাতাস ঠান্ডা হয়ে আসে, আকাশের তারাগুলো গুনগুন করে উজ্জ্বল হয়ে ওঠে। সকলের মুখে এক ধরনের প্রশান্তি, যেন আজকের দিনটা সারাজীবন মনে থাকবে। ভরা রাতের স্নিগ্ধ বাতাসে আগুনের আশেপাশে একে অপরকে আরও কাছাকাছি পেয়ে তারা একে অপরের গল্প শুনছিল। ধূসর একসময় বলে উঠে, এটা খুবই শান্তিপূর্ণ, তবে কালকে আমাদের খুব ব্যস্ত দিন হতে চলেছে। সবাইকে সকালে উঠতে হবে ঘুরতে, তাই মনে হয় সবাই একটু বিশ্রাম নিয়ে নেয়। ধূসরের কথা মতো সবাই একে একে তাদের ঘরে চলে যায়। তাহসিন ও অর্ণব নিজেদের ঘরে ফিরে গিয়ে নিজেদের চিন্তায় ডুব দেয়। একে অপরকে যতটা সময় দেয়া যায় ততটা ভালো হবে, এই ভাবনা তাদের মাথায় ঘুরছিল। তূর্ণ ও তৃণ তাদের ঘরে ঢুকে গিয়ে কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের নীরবতায় সবার মধ্যে একটা অদ্ভুত শান্তি আনে। ভোরের ঠান্ডা বাতাস নিঃশব্দে বারান্দার কাছের দরজা ভেদ করে ঘরে প্রবেশ করে, সঙ্গে নিয়ে আসে সাগরের লবণ মিশ্রিত এক ধরনের স্নিগ্ধ শীতলতা। হালকা পর্দাগুলো বাতাসের দোলায় মৃদু উড়তে থাকে, যেন কোনো অদৃশ্য সুরে ধীরে ধীরে দুলছে। ইচ্ছে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে হঠাৎই শীতল বাতাসের স্পর্শে একটু নড়ে ওঠে। ঠান্ডা লাগায় চোখ বন্ধ রেখেই গায়ের চাদরটা আরও ভালো করে জড়িয়ে নেয়, যেন উষ্ণতার একমাত্র আশ্রয় সেটাই। বাইরে থেকে আসা হালকা আলো তার মুখে মিশে এক অপার্থিব শোভা তৈরি করে, তবে ঘুমের গভীরতা এতটাই মায়াবী যে সে জাগতে চায় না। চোখের পাপড়ি কাঁপে একবার, তারপর আবারও গভীর স্বপ্নের দেশে হারিয়ে যায় ইচ্ছে।
ফোনের টোন একটার পর একটা বেজে চলেছে। ঈশিতা অগোচরে ঘুমের ঘোরে একটু নড়ে, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ফোনের স্ক্রিনে তাহসিনের নাম জ্বলজ্বল করছে। বুঝতে দেরি হয় না, তারা বের হবে এখনই, সূর্য ওঠা দেখবে একসঙ্গে। হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে ঈশিতা একটু চমকে ওঠে। বাইরে ভোরের আবছা আলো স্পষ্ট হয়ে উঠছে, সময় হয়েছে উঠে পড়ার। ঈশিতা তাড়াতাড়ি ফোন রিসিভ করে শুধু বলে, আমরা উঠছি, একটু অপেক্ষা করো। তারপর পাশ ফিরে পাশে গভীর ঘুমে মগ্ন ইচ্ছেকে দেখে এক ঝাঁকুনি দেয়, ইচ্ছে, উঠো। সূর্য ওঠা দেখতে যাব, তাড়াতাড়ি কর। ইচ্ছে প্রথমে কিছু না বুঝেই চাদরের ভেতর মুখ গুজে আরেকটু গুটিয়ে নিতে চাই, কিন্তু ঈশিতা তাকে ছাড়ার পাত্র নয়। আরেকবার ডেকে উঠে, শোন, দেরি করলে ওরা চলে যাবে, তাহলে কিন্তু তুই মিস করবি। ঘুম জড়ানো কণ্ঠে ইচ্ছে অস্পষ্টভাবে, আরেকটু পড়ে গেলে হয় না? না, একদম না, এখনই উঠে পড়, বলে ঈশিতা চাদর টেনে সরিয়ে দেয়। ঠান্ডা বাতাসের স্পর্শে ইচ্ছে এক ঝটকায় উঠে বসে মুখ গুজে হাতের তালুতে। ঠিক আছে, উঠে গেলাম, তুই যা ফ্রেশ হ, বলে হালকা বিরক্তিতে ভ্রু কুঁচকে নেই ইচ্ছে। ঈশিতা হাসে, তারপর কিছু না বলে টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। ইচ্ছে তখনও কিছুক্ষণ বিছানায় বসে, চুল এলোমেলো অবস্থায়, চোখে মুখে এখনও ঘুমের ছাপ। জানালার পর্দার ফাঁক গলে আসা মৃদু আলোয় তার অবয়ব যেন স্বপ্নের মতো লাগছিল। একটু ধাতস্থ হয়ে ইচ্ছে ধীর পায়ে উঠে জানালার দিকে এগিয়ে যায়। বাইরে প্রকৃতির অপরূপ শোভা দেখে মনে হয়, সত্যিই, আজকের সকালটা বিশেষ হতে যাচ্ছে। ইচ্ছে জানালার পর্দা হাতে মেলে দিয়ে দাঁড়িয়ে রইল, যেন চোখের সামনে পুরো প্রকৃতিটাই ধরা দেয়। সমুদ্রের নীল জলরাশি দূর থেকে এক অদ্ভুত মোহময় দৃশ্য সৃষ্টি করে। ঢেউয়ের একের পর এক আছড়ে পড়ার শব্দ, মৃদু বাতাসের শীতল পরশ, আর দূরে আলো ধীরে ধীরে জলরাশির ওপর ছড়িয়ে পড়ছে, সব মিলিয়ে এক স্বপ্নময় সকাল। হাত গুটিয়ে জানালার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে রই ইচ্ছে, যেন এই দৃশ্যটা মনের ভেতর আরও কিছুক্ষণ ধরে রাখতে চায়। ভোরের শীতলতা এখনও ঘরময় ছড়িয়ে আছে, কিন্তু বাইরে সূর্যের আলো গাঢ় হতে শুরু করেছে। সমুদ্রের ধারের নারকেল গাছগুলো হালকা বাতাসে দুলছে, আর দূরে কিছু মানুষ ইতোমধ্যে বিচের রাস্তায় হাঁটতে শুরু করেছে। এই মণিমুগ্ধকর দৃশ্যের মাঝে ইচ্ছে এতটাই ডুবেছিল যে, ঈশিতা কখন রেডি হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে, সে খেয়ালই করেনি। ঈশিতা এক ঝটকায় ইচ্ছের কাঁধে আলতো চাপ দিয়ে বলে, তুই কি সারা সকাল এখানেই দাঁড়িয়ে থাকবি, নাকি তৈরি হবি? ইচ্ছে চমকে উঠে ঈশিতার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, এই সকালটা এত সুন্দর, মনে হয় না কোথাও যাওয়ার দরকার আছে, এখানেই দাঁড়িয়ে থাকি, কেমন? ঈশিতা হাসল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে লাগে। চুল ঠিক করা, কানের দুল পরা, হালকা পারফিউম দেওয়া, সবকিছু করে সে একদম রেডি হয়ে নিল। তারপর দরজার কাছে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে ইচ্ছের দিকে ফিরে, আমি তাহসিন আপুর ঘরে যাচ্ছি, ওরা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। তুইও ফ্রেশ হয়ে আয় বাবু, প্লিজ দেরি করিস না। এই বলে ঈশিতা দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে, আর ইচ্ছে জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ, মনে হলো সমুদ্রের ঢেউগুলোও যেন তাকে ডাকছে। মীরা পুরোপুরি ওয়েস্টার্ন পোশাকে সেজে একদম গ্ল্যামারাস লুকে দাঁড়িয়ে আছে। তার গাঢ় লাল রঙের টপ আর ফিটিং জিন্স তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে, তবে তার চোখে সেই চিরচেনা অহংকারের ঝলক স্পষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর পাশে বসে অনু হাসি ঠাট্টায় ব্যস্ত। এমন সময় হুট করে দরজা খুলে ঈশিতা ভেতরে ঢোকে। তার পরনে সফট পিচ রঙের ফ্লোরাল ড্রেস, চুল খোলা, আর একপাশে স্লিং ব্যাগ। মেকআপ খুব হালকা, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে। ঘরে ঢুকতেই মীরার চোখে এক ঝলক অসন্তুষ্টি খেলে যায়, যদিও সে সেটা লুকিয়ে রেখে অনুর সঙ্গে গল্প চালিয়ে যায়। ঈশিতাকে দেখেই তাহসিন ধপ করে উঠে দাঁড়ায়, যেন তার অপেক্ষাতেই ছিল। তাহসিনের চোখে এক অন্যরকম প্রশংসার ছাপ, কিন্তু মুখে কিছু না বলেই সে একটু দূরে গিয়ে দাঁড়ায়, যেন ওদের বের হওয়ার তাড়া দিচ্ছে। চলো, সবাই লনে চল, তাহসিন এক পর্যায়ে। একে একে সবাই উঠে দাঁড়াল। মীরা একটা হাত কোমড়ে দিয়ে আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিল, তারপর মোবাইল হাতে নিয়ে অনুর সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে গেল। ঈশিতা একটু ইতস্তত করে তাহসিনের পাশে এসে দাঁড়ায়। এরই মধ্যে লনের দিক থেকে ছেলেদের কণ্ঠ ভেসে আসে। ওরা আগেই বেরিয়ে গেছে, এখন অপেক্ষা করছে বাকিদের জন্য। একে একে সবাই বেরিয়ে গেলে ঈশিতা একটু অপ্রস্তুতভাবেই বলে উঠে, তাহসিন আপু, ইচ্ছে তো এখনও রেডি হয়নি।
ওকে ছাড়া কিভাবে যাব? তাহসিন ঈশিতার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মীরা যেন মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত বলে উঠে, তোমরা বাহিরে যাও, আমি ডেকে আনছি ইচ্ছেকে। ঈশিতা একটু দ্বিধায় পড়ে গেল। ইচ্ছেকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু মীরার আত্মবিশ্বাসী কণ্ঠে আর তাহসিনের চুপচাপ থাকায় কিছু বলতে পারল না। অনুও মীরার কথায় সায় দিল, হ্যাঁ, আমরাও একটু বেরিয়ে আসি, ইচ্ছে তো আসবেই। তাহসিন ঈশিতার কাঁধে হাত রাখল, ঠিক আছে, চলো। মীরা ওকে নিয়ে আসবে। ঈশিতা একটু অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে যায় বাকিদের সঙ্গে। মীরা একটা কৌশলী হাসি দেয়, তারপর ধীর পায়ে ইচ্ছের রুমের দিকে এগিয়ে যায়। মীরার চোখে এক ধরনের পরিকল্পনার ঝলক ছিল, যেন সে কিছু একটা করতে যাচ্ছে। কিছুক্ষণ সবাই লনের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। হালকা শীতল বাতাস বইছে, সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন আরও স্পষ্ট শোনা যাচ্ছে। ঈশিতা বারবার পেছনে ফিরে তাকাচ্ছে, কিন্তু ইচ্ছে আসছে না। এতক্ষণ ধরে কি করছে ও? ঈশিতা উদ্বিগ্ন স্বরে বলে। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলল, আর অপেক্ষা করা যাবে না, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। দেখো, আকাশের রঙও বদলাচ্ছে, পুরো লালিমা ছড়িয়ে পড়ছে। চারপাশের অন্ধকার ফিকে হয়ে আসছে। পূর্ব দিগন্ত লাল আভা ছড়িয়ে দিয়েছে, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। ঈশিতা কিছুটা অস্থির হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তাহসিন পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখল, আর কতক্ষণ অপেক্ষা করবে? সূর্য তো উঠেই যাবে। মীরা একপাশে দাঁড়িয়ে থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি তো বারবার ডেকে এলাম, কিন্তু ইচ্ছে কেন এত দেরি করছে, জানি না। তার ইচ্ছা হলে আসবে, আমাদের তো দেরি করা ঠিক হবে না, চলো এগিয়ে যাই। অর্ণব মীরার কথার সঙ্গে সায় দিল, হ্যাঁ, সূর্য ওঠার দৃশ্য মিস করা যাবে না। ঈশিতা একটু ইতস্তত করল, কিন্তু ইচ্ছে ছাড়া কেমন যেন লাগছে। ঠিক তখনই ধূসর ঠান্ডা গলায় বলে উঠল, তোমরা যাও, আমি ইচ্ছেকে ডেকে আনছি। ধূসরী গভীর কণ্ঠে একরকম স্থিরতা ছিল, যেন সে যা বলছে সেটাই হবে। বাকিরা আর তর্ক করল না, একে একে সবাই সমুদ্রের দিকে এগিয়ে গেল। ধূসর এক মুহূর্ত অপেক্ষা করল, তারপর ধীর পায়ে ইচ্ছের রুমের দিকে এগিয়ে গেল। ধূসর ইচ্ছের রুমের দরজায় করা নাড়তেই বুঝতে পারল, দরজাটা বাহির থেকে লক করা। ভ্রু কুঁচকে গেল তার, এমনটা তো হওয়ার কথা না। তাড়াতাড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ আটকে গেল সামনের দৃশ্যে। ইচ্ছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু, কাঁধ কাঁপছে। ধূসরের বুক ধক করে উঠল। কি হলো ওর? কোনো বিপদে পড়েছে নাকি? এক মুহূর্ত অপেক্ষা না করে ধূসরও হাঁটু গেড়ে ইচ্ছের সামনে বসে পড়ে। কণ্ঠে গভীর উদ্বেগ, ঘুড়ি, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? ধূসরের গলা শুনে ইচ্ছে ধীরে ধীরে মাথা তুলে তাকায়। চোখ দুটো অশ্রুসজল, ঠোঁট কাঁপছে। মুহূর্তের জন্য ধূসরের শ্বাস আটকে আসে, যেন কেমন একটা অজানা ভয় গ্রাস করে ফেলে তাকে। পরের মুহূর্তেই ইচ্ছে এক দণ্ড দেরি না করে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাঙা গলায় ফিসফিস করে বলে উঠে, আমি ভেবেছিলাম, আমায় রেখে সবাই চলে গেছে। দেখুন না ভাইয়া, আমি কতবার চেষ্টা করলাম তবুও দরজার লক খুলতে পারিনি। ধূসর ইচ্ছের নরম, উষ্ণ শরীরের স্পর্শ অনুভব করে, বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি খেলা করে। সে ধীরে ধীরে এক হাত ইচ্ছের মাথায় রাখল, অন্য হাত দিয়ে ইচ্ছেকে শক্ত করে আগলে নিল। গম্ভীর কণ্ঠে, আমি কি কখনো তোমাকে ফেলে চলে যেতে পারি? লাবণী বিচের উজ্জ্বল সূর্যের আলো সোনালি বালির ওপর পড়ে ঝলমলে আবহাওয়া সৃষ্টি করেছে। চারপাশে পর্যটকদের ভিড়, কেউ কোলাহল করছে, কেউ বা সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া উপভোগ করছে। সমুদ্রের বুনো ঢেউ এসে একের পর এক বালিতে আছড়ে পড়ছে, আবার সরে যাচ্ছে গভীর জলের দিকে। বাকিরা আনন্দে মেতে উঠেছে। কেউ পায়ের নিচে বালি নিয়ে খেলা করছে, কেউ বা দল বেঁধে ছবি তুলছে, ভিডিও করছে। তাহসিন, অনু আর ঈশিতা সমুদ্রের কাছে গিয়ে পা ভিজিয়ে হাসাহাসিতে ব্যস্ত। তূর্ণ আর তৃণ মিলে পুরো পরিস্থিতি ক্যামেরায় বন্দি করছে। আর এক কোণে চুপচাপ বসে আছে ইচ্ছে। সাদা গাউনের আঁচল বাতাসে উড়ছে, লম্বা চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়ছে, কিন্তু সে কিছুই করছে না। শুধু অপলক দৃষ্টিতে ঢেউয়ের খেলা দেখছে। কেমন যেন এক অজানা ভাবনায় ডুবে গেছে সে। তার চোখের সামনে দিয়ে যেন শৈশবের কিছু পুরনো স্মৃতি ভেসে আসে, যেন কোথাও হারিয়ে যাচ্ছে মন। ধূসর দূর থেকে তাকিয়ে ছিল ইচ্ছের দিকে। ধূসর লক্ষ্য করে, ইচ্ছের মুখের অভিব্যক্তি আগের মতো উজ্জ্বল নেই। ধূসর ধীরে ধীরে ইচ্ছের দিকে এগিয়ে আসে। একটি ছায়া ইচ্ছের সামনে এসে পড়তেই ইচ্ছে চমকে তাকায়।
ধূসর কিছু না বলেই পাশে বসে পড়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, চলো না, সবাই মিলে ছবি তুলব। ইচ্ছে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। ধূসর মৃদু হেসে তার হাতটা ধরে সামনের দিকে এগিয়ে চলে যেখানে সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা সিদ্ধান্ত নেয় যে সকালের ব্রেকফাস্ট হবে সমুদ্রের টাটকা মাছ দিয়ে। তাই সবাই মিলে কাছের এক রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টটি সমুদ্রের ঠিক পাশেই, বাতাসে লবণের গন্ধ ভাসছে, আর ঢেউয়ের শব্দ যেন এক প্রশান্তির সুর বেঁধে দিয়েছে। রেস্টুরেন্টে বসেই সবাই মেনু দেখছে। তাহসিন আর অর্ণব ফ্রেশ গ্রিলড ফিশের কথা বলতেই পূর্ণ উচ্ছ্বসিত হয়ে ওঠে, ভাই, আসল মজা তো সামুদ্রিক মাছের ভাজা আর ঝাল দিয়ে। তৃণ তাতে সায় দেয়। ইচ্ছে অবশ্য চুপচাপ বসে আছে, মেনুর দিকে তাকিয়ে। ধূসর এক নজরে বুঝে ফেলে সে কি ভাবছে। হালকা হেসে বলে, ঘুড়ি, তুমি কি খাবে, নাকি আমি অর্ডার করে দেই? ইচ্ছে একটু লজ্জা পেয়ে বলে, যা ভালো লাগে তাই নেন। একটু পরেই খাবার চলে আসে, সামুদ্রিক মাছের ঝাল কারি, কাঁকড়ার ফ্রাই, সাথে নরম গরম পরোটা আর ডাল। সকলে মিলে জমিয়ে খেতে শুরু করে। খাবারের স্বাদ এতটাই অসাধারণ যে সবাই খাওয়ার মাঝেই একে অপরের প্রশংসা করতে থাকে। খাওয়া শেষে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর মীরাই প্রথম বলে ওঠে, আজকে কিন্তু গোসল না করলে চলবে না। তাহসিন সাথে সাথে বলে, সেটা তো ঠিক, এসেছি যখন, তখন পুরো মজা নিতে হবে। তাহলে চল, সমুদ্র আমাদের ডাকছে। তূর্ণ বলে ওঠে, আর সবাই একসাথে রওনা দেয় বিশাল নীল জলরাশির দিকে, যেখানে ঢেউগুলো যেন অপেক্ষায় আছে তাদের স্বাগত জানানোর জন্য। তবে তার আগে সকলেই নিজ নিজ রুমে গিয়ে দ্রুত ড্রেস চেঞ্জ করে নেয়। মেয়েরা হালকা আরামদায়ক ড্রেস পরে, আর ছেলেরা শর্টস আর গেঞ্জি পরে তৈরি হয় সমুদ্রে নামার জন্য। সকলে উচ্ছ্বাসে মেতে ওঠে, যেন অপেক্ষার অবসান হল। সমুদ্রের ঠান্ডা জলে পা ডুবিয়ে প্রথমেই আনন্দের ঢেউ ওঠে তাদের মধ্যে। অনু আর তৃণ মিলে পানিতে ঝাঁপিয়ে পড়ে, সাথে সাথে তাহসিন আর অর্ণব যোগ দেয়। ঈশিতা আর মীরা ধীরে ধীরে নেমে পানি ছিটাতে থাকে, হাসির রোল পড়ে যায় চারপাশে। ইচ্ছে প্রথমে একটু ভয় পেয়ে পারেই দাঁড়িয়েছিল, কিন্তু তূর্ণ এক ঝটকায় ওর হাত ধরে পানিতে নামিয়ে দেয়। এই তূর্ণ ভাইয়া, ছাড়ো ছাড়ো, ইচ্ছে চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে পানি ওর হাঁটু ছাড়িয়ে গেছে। ধূসর একপাশে দাঁড়িয়ে সবাইকে দেখছিল, ওর মুখে হালকা হাসি। সে পানিতে নামলেও খুব বেশি হইচই করছিল না, বরং অন্যদের আনন্দ উপভোগ করছিল। কিছুক্ষণ পর একে একে সবাই পানিতে মজা করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে, কেউ পানির ছিটা দিয়ে খেলছে, আবার কেউ ছবি তুলছে। তবে ঠিক তখনই ধূসর হঠাৎ থমকে দাঁড়ায়। ওর চোখ সামনের জলরাশির দিকে আটকে যায়। ঢেউয়ের গভীরে কিছু একটা যেন নাড়াচাড়া করছে। পাশে তাহসিন চিল্লিয়ে উঠে দূর থেকে পর্যটকদের আওয়াজ। তবে ধূসর একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। বাতাস হালকা থমকে আসে, ঢেউয়ের শব্দের মাঝে যেন এক চাপা উত্তেজনা লুকিয়ে। তূর্ণ মজা করতে করতেই ধূসরের ফ্যাকাশে মুখের দিকে তাকায়, বিস্ময় বলে ওঠে, কি হলো? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? ধূসর কোনো উত্তর দেয় না, শুধু সামনের জলরাশির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ধূসরকে অনুসরণ করে তূর্ণ ও তাকালে বাকশূন্য হয়ে পড়ে। ধূসর যেন কোনো কিছু না ভেবেই সামনে হ্রদিকে পাগলের মতো জলরাশি ভেদ করে এগিয়ে চলে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়, সময় যেন আটকে থাকে ঢেউয়ের সাথে।